সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। শুক্রবারের দিন, আজকে আল-কুদস দিবস। আল-কুদস এই পবিত্র দিনে মুসলমানদের আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে আপনাকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। আজকে আমরা জানি যে আজকে আখরি জুম্মা বা আল-কুদস দিবস, এটা মুসলমানরা কি হিসাবে পালন করে এটা শুরু করেন। তারপর মধ্যপ্রাচ্যের আজকে আপনার 14তম দিন। আজকে কি কি হলো বা কোন দিকে যাচ্ছে যুদ্ধের অবস্থা, এটা যদি দর্শকদের বলেন। আপনারা জানেন যে প্রতি বছরই পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে জুমাতুল বিদা বা আখেরি জুমা হিসাবে মুসলমানরা পালন করে থাকে, এবং এই দিন অন্য যে কোনো মাস বা সপ্তাহের চেয়ে এই শুক্রবারে দলমত নির্বিশেষে মুসলমানরা জুম্মা পড়তে আসেন। এবং এইটা আপনারা জানেন মুসলমানদের পবিত্র কিবলা বাইতুল মুকাদ্দাস শরীফ, এটা ইসরায়েল দখল করে রেখেছে জেরুজালেম অঞ্চলে। এবং 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে বিপ্লবের যে প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনি, উনি এই জুমাতুল বিদাকে আল-কুদস দিবস হিসেবে ঘোষণা করেন এবং বলেন যে এই আল-কুদস মুক্তির মধ্য দিয়ে বিশ্বের মুসলমানদের মুক্তি ঘটবে। এবং সেই উপলক্ষে পৃথিবীর সব দেশেই আল-কুদস কমিটি আছে এবং বাংলাদেশের একটি আল-কুদস কমিটি আছে, এবং তারা আজকে একটি আলোচনা সভার আয়োজন করেছিল আল-কুদস দিবস উপলক্ষে। তো এবং এই দিনটিকে ফিলিস্তিনের যে প্রতিরোধকামীরা, লেবাননের প্রতিরোধকামী এবং ইরানিরা বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে, এবং তারাও ইসরায়েলের উপর আপনারা দেখেছেন আজকে ব্যাপক হামলা চালিয়েছে। হ্যাঁ, তো এই হলো মোটামুটি আল-কুদস। মধ্যপ্রাচ্যে ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের আজকে 14তম দিন। আমরা 12-13, বিশেষ করে 12তম দিনে আমরা দেখেছি প্রচন্ড হামলা করেছে ইরান এবং ইরানের প্রক্সি গ্রুপগুলা। এখন কোন পর্যায়ে যুদ্ধটা রয়েছে, আপনি কিভাবে দেখছেন? আসলে যুদ্ধ, ইরানের একজন যে প্রতিরোধ বাহিনী যেগুলো আছে তার একজন কমান্ডার ঘোষণা দিয়েছেন যে আমাদের এই যুদ্ধ হলো অ্যাবস্টিয়ান গ্যাংয়ের বিরুদ্ধে আল্লাহর সৈনিকদের যুদ্ধ, এবং এই যুদ্ধে আমরা নিশ্চিত বিজয়ী হব। তো যাই হোক, যুদ্ধ তো যুদ্ধই এদিকে চলতেছে। এর মধ্যে আবার আপনি খেয়াল করবেন যে ট্রাম্প নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন সংবাদ মাধ্যম, এবং এটা আমাকে মধ্যপ্রাচ্য থেকে দুই একজন ফোন করলো যে তাদের ওইখানে আরব টিভিগুলোতে বলা হচ্ছে যে যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি বলতেছে, আবার উপর দিয়ে দেখি মিসাইল যাচ্ছে। এটা কেমন যুদ্ধবিরতি? আসলে ট্রাম্প যুদ্ধে বিজয়ী হয়েছে মানে সে বলছে মানে সে পরাজিত হয়েছে, সবসময় যেটা বলে উল্টাটা হয়। এবং সে এখন ব্যাপক হাতে পায়ে ধরতেছে বিভিন্ন জনকে যুদ্ধবিরতির জন্য। এবং এই জন্য সে ইরানের যে একজন সরকারি পর্যায়ের একজন, উনি বলেছেন যে হ্যাঁ, আমরা গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছি যে তারা যুদ্ধ বন্ধ করতে চায়। তো ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, উনি এই জন্য 3টা দাবি শর্ত দিয়েছেন যে তাদের সমস্ত বৈধ অধিকারের স্বীকৃতি দিতে হবে, তারপরে এই যুদ্ধে মার্কিনীদের মাধ্যমে ইরানের যেসব ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, এবং 3 নাম্বার হলো ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আগ্রাসনের সম্ভাবনা থাকবে না, এটা অন্য দেশগুলোকে সেটা গ্যারান্টি দিতে হবে। তো আমার তো মনে হচ্ছে আসলে এইগুলা মার্কিনীদের পক্ষে এগুলার কোনোটাই মানা সম্ভব না এবং কোনো গ্যারান্টি হবে না, এগুলা একটা কথার কথা। আর এদিকে আরেকটা মজার জিনিস খেয়াল করবেন যে হরমুজ দিয়ে কিন্তু মার্কিন সমর্থক কোনো দেশের তেল যাবে না। তো সেইখানে কিন্তু এদিকে বাংলাদেশের তেলের ছাড় দিবে, এটা ইরানিদের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের কোনো জাহাজ ছাড়া আটকাবে না। কিন্তু আবার এইদিকে আমাদের ঢাকায় যেটা ঘটলো, আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী আমির খসরু, উনি মার্কিন রাষ্ট্রদূত তার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন, তখন তাকে একটা চিঠি ধরিয়ে দিয়েছিলেন যে আমরা গত পরশুদিন আমরা রাশিয়ান তেল আমদানি করতে আপনাদের অনুমতি চাই। মানে অদ্ভুত এক খেলার মধ্যে বাংলাদেশ জড়িয়ে যাচ্ছে। তো এখন আর ওইদিকে আবার একটা মজার ব্যাপার, এই যে বিমা কোম্পানিগুলো কিন্তু তেলের জাহাজ এমনিতেই আকাশচুম্বী ছিল বিমার রেট, এখন এই যে 3-4টি জাহাজে আক্রমণ হওয়ার পরে এবং জ্বলে যাওয়ার পরে কোনো কোম্পানি আর বিমাই নিতে রাজি হচ্ছে না, যার ফলে এটা কিন্তু ভবিষ্যতে ভয়াবহ একটা আকার লাভ করবে। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি কিন্তু অনেক দেশ এখন এই যুদ্ধে নতুন করে জড়িত হচ্ছে। আবার এদিকে বলা হচ্ছে শান্তি আলোচনা, যুদ্ধবিরতি চাই। এই গতকাল আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার একটা E-7A ওয়েট গেজেটেল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেইটা তারা সক্রিয় করেছে অস্ট্রেলিয়ানরা
ইরানি ড্রোন ঠেকানোর জন্য তারা মধ্যপ্রাচ্যের কোনো জায়গায় তারা এটা সক্রিয় করেছে। তাহলে এই যে দেখেন যে এগুলো কিন্তু নতুন করে আরো উত্তেজনা বাড়াচ্ছে, কমাচ্ছে না। আর মার্কিনিরা খুব মজার করে বলে যে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত করার যেই লোকের ক্ষমতা নাই সে আসছে ইরানের রেজিম পরিবর্তন করতে। হ্যাঁ, তো এইটা মার্কিনিরা এখন খুব হাসাহাসি করে, কিন্তু একদল আছে তারা আবার এটা সমর্থনও করে। এখন এদিকে মধ্য আরব অঞ্চলে আরেকটা নতুন বিষয় এখন হঠাৎ করে আবার আলোচনা হয়েছে। ওদের একটা পুরনো প্রস্তাব ছিল 2015 সালে প্রথম আরব নেতাদের সম্মেলনে একটা মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি একটা আরব যৌথ সামরিক বাহিনী অনেকটা ন্যাটোর মতো করার প্রস্তাব দিয়েছিলেন। এইগুলার ব্যাপারে তখন এই মিশরের এই প্রস্তাবে অনেক দেশ একমত হয়, কিন্তু একমত হলেও তারা এই ব্যাপারে একটা সমঝোতা করে, কিন্তু সমঝোতা করে তাদের যে সামরিক প্রধানদের দিয়ে আলাদা একটি পরিষদ হবে সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য। 22টি দেশ নিয়ে আরব লীগ, সেই আরব লীগ পুরোটাই এই প্রস্তাবের মধ্যে থাকে। 10 বছর হয়ে গেল, আমরা দেখছি যে আরবরা আসলে এটা নিয়ে খুব বেশি আগাতে পারেনি, বা আসলে আরবদের মধ্যে নিজেদের স্বার্থগত কোনোটা রাজতন্ত্র, কোনোটা আবার সামরিকতন্ত্র, কোনোটা মিশর এক ধরনের দেশ। হ্যাঁ, ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ মিশর, তারপরে দ্বিতীয় শক্তিশালী আমরা আরব আমিরাতকে ধরি, তৃতীয় সৌদি আরব, যার ফলে এদের এক একজনের এক এক জায়গায় এক এক রকম স্বার্থ থাকে, যার ফলে এই বিষয়টাকে তারা আসলে কোনো মাত্রা দিতে পারেনি। এটা অনেকটা ধরুন ন্যাটোর মতো 32টা দেশ 32টা মতামত, এই জন্য রাশিয়ার বিরুদ্ধে যদি একটা কিছু তারা নিয়ে আসে এটা সময় ক্ষেপণ হয়ে যায়, ততক্ষণে পুতিন ক্ষেপণাস্ত্র মানে ইউক্রেন শেষ করে দেয় এবং তারা কোনো সমঝোতায় পৌঁছে দেয়। সেম অ্যাজ ইট ইজ, আপনার কথা আমি এটাই ধরতেছি যে আরবের যে যৌথ সামরিক বাহিনী একই অবস্থা হবে। হ্যাঁ, তারপরে যে যৌথ সামরিক বাহিনীর প্রস্তাব করছেন, আরেকটা দুইটা জিনিস প্রণিধানযোগ্য, যে জাতিসংঘে কিন্তু নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধেই প্রস্তাব পাশ হয়েছে যে ইরান কেন হামলা করলো, এবং সেটা 13-2 ভোটে এই নিন্দা প্রস্তাব পাশ হয়। এইখানে ইরানের পক্ষে ছিল চীন আর রাশিয়া, আর বাকিরা সব 13টি রাষ্ট্র বিরুদ্ধে। আবার এদিকে সাধারণ পরিষদে আরেকটি প্রস্তাব হয়, নিন্দা প্রস্তাব ইরানের বিরুদ্ধে। ইরানের বলা হচ্ছে যে ইরানে আগ্রাসন, এবং এটা বাহরাইন এই প্রস্তাব উত্থাপন করে, এবং বাহরাইনের পক্ষে ছিল 135টি দেশ। হ্যাঁ, তো আপনি এই যে আমাদের দেশের কিছু লোক বলে যে ইসলামী উম্মাহ, ওই ইসলামী উম্মার সরকারগুলো সহ সারা দুনিয়া কিন্তু ইরানের বিরুদ্ধে চলে গেছে। তো আপনি কিভাবে এখানে কিছু করবেন? তারপরে আরেকটা জিনিস আপনি খেয়াল করেন যে আরেকটা জিনিস এখন আলোচনায় আসছে আবার হঠাৎ নতুন করে, কেউ কেউ বলতে চায়, হ্যাঁ, যারা ওই যে সৌদি রাজাদের হালুয়া টালুয়া খায়, তারা বলে যে 1948, 1956 সালের সুয়েজ যুদ্ধ, 1967 সালের 6 দিনের যুদ্ধ, এবং 1973-এর ইয়ম কাপুরের যে যুদ্ধ ইসরায়েলের সাথে আরবদের, এইসব যুদ্ধে তো ইরান ছিল না। অথচ এই বোকারা জানেই না এখনকার ইরান যেটা আমরা দেখি যে ইসলামী ইরান, এটা 1979 সালের পরে। 1979-এর আগে ছিল রাজতন্ত্র এবং বিভিন্ন ধরনের ইসরায়েলের একটা রাষ্ট্র। তো তারা কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে? 1989 সালের পরের যে ইসলামী বিপ্লবের পরে যে সরকার, সেইটা হলো ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বেশি ইরান সমর্থন করেছে সব সময়। তারপরে আপনি আরেকটা জিনিস দেখেন, এখন কিন্তু এই যে আমরা বলতেছি যে ফলস ফ্ল্যাগ অপারেশন, আমেরিকার FBI এর পক্ষ থেকে বলা হচ্ছে যে ক্যালিফোর্নিয়াতে ইরানের ড্রোন বা মিসাইল আক্রমণ হতে পারে। তো এবং এটাকে মার্কিনিরাই বলতেছে যে এই যে আমেরিকা জনগণ যেহেতু যুদ্ধ বিরোধী, তাদেরকে যেন আবার যুদ্ধের পক্ষে ঘুরায় নিয়ে যায়, এই জন্য তারা নিজেরাই হয়তো একটা ফলস ফ্ল্যাগ আক্রমণ করবে, কারণ ইরান থেকে ক্যালিফোর্নিয়া এত দূর। স্বাভাবিকভাবেই ইরানিরা কিন্তু যুদ্ধটা একটা ধাপে ধাপে করতেছে। আপনি খেয়াল করবেন যে ইচ্ছা করলেই কিন্তু মার্কিন বিমানবাহী রণতরী ডুবিয়ে দেওয়ার মতো ইরানের সামর্থ্য ছিল, কিন্তু তারা করেনি, কারণ ধাপে ধাপে, যে তুমি আমাকে যতটুকু মারতেছো আমি ততটুকু মারতেছি, তুমি আমাকে এইভাবে মারলে আমি এইভাবে মারতেছি। কিন্তু এইটা যখন ধরেন সর্বোচ্চ লেভেলে চলে যাবে, তখন তো আর এটা নিয়ন্ত্রণে থাকবে না। এই জন্য ইরানিরাও কিন্তু একটা নিয়ন্ত্রিত যুদ্ধের মধ্যেই আছে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই যে ইরানের যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলো আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি, সেও কিন্তু একটি হামলায় আহত হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। তো এইটাও কিন্তু আরেকটা যুদ্ধের মাত্রা, কারণ ইরানিরা যদি বারবার তাদের এরকম সর্বোচ্চ নেতার উপর আঘাত আনতে থাকে, তারা তো এটাকে মেনে নেবে না, তখন হামলার স্কেল তারা বাড়িয়ে দিবে। এবং এই যুদ্ধে আরো নতুন হয়েছে যে স্পেন কিন্তু ইসরায়েলে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। তো এইটার জন্য মার্কিনিরা খুবই ক্ষিপ্ত হয়েছে এবং বলছে আমরা স্পেনকে দেখে নিব, তাদের সাথে ব্যবসা বাণিজ্য হাবি যাবি, এরকম নানান ধরনের। আর আরেকটা হলো রোমানিয়া, ইউরোপের পূর্ব ইউরোপের একটি দেশ, তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে যে আপনারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমাদের এয়ারবেসটা ব্যবহার করেন। তার মানে কি, একটার পর একটা কিন্তু আমরা একদিকে যেমন আশা করতেছি শান্তি, আরেকদিকে কিন্তু অশান্তির বীজ কিন্তু ছড়িয়েই চলছে। হ্যাঁ,
তো এই অবস্থা এটা কিভাবে এই যুদ্ধ? আমি একটু দর্শকদের কমেন্টে যাই, ফেরার পথে আপনার কাছে ছোট্ট করে শুনে আজকের অনুষ্ঠানটা শেষ করব। সেটা হচ্ছে এই যুদ্ধ কবে বন্ধ হবে, বা যুদ্ধকে আরো যেভাবে আপনি পয়েন্টগুলো দিলেন যে একদিকে যুদ্ধ বন্ধের দাবি করা হচ্ছে, অন্যদিকে বিভিন্ন দেশ বিশেষ করে ন্যাটো এবং ইউরোপের কিছু দেশ এটাতে আরো জড়িয়ে পড়ছে, নিজেরা যাচ্ছে না কিন্তু নিজেদের জায়গা এবং ইকুইপমেন্ট তারা ব্যবহার করতে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের প্রথম দর্শক হচ্ছেন রুনা জিন্নাতুল বেগম। উনি লিখছেন গুড ইনশাল্লাহ তাহেদ নকিজলা। উনি দেশের বাইরে থেকে অবশ্য দেখছেন, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের প্রবাসী বন্ধু। এমডি সিরাজুল ইসলাম লিখছেন আমি ভাই নিয়মিত আপনাদের খবর শুনে তাকে দয়া করে আমাকে কি জানাবেন নেতানিয়াহু কি মারা গেছেন, সঠিক খবর। উনি একটু বলেন তো নেতানিয়াহু আহত বা মারা যাওয়ার দাবি। আসলে গত 2-3 দিন আগে ইরানি যে মেহের সংবাদ, ওদের আধা সরকারি সংবাদ সংস্থা, তারা দাবি করেছিল যে তারা গত এক সপ্তাহের অ্যাসেসমেন্ট করে যে তার টুইটার বা এক্স হ্যান্ডেলে কোনো রকম 7 তারিখের পর থেকে তাকে দেখা যাচ্ছে না, তার কোনো বিবৃতিও আসছে না, এবং তারা যে তার বাড়িতে হামলা করেছে সম্ভাব্য মিটিং স্থলে, সেইখানে সে নিহত হয়েছে বলে তারা মনে করে, এইসব বিভিন্ন অ্যাসেসমেন্ট। তো সেই নিউজটাই সারা পৃথিবীতে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এরপরে আমরা গত পরশুদিন দেখলাম যে নেতানিয়াহুর সেই এক্স হ্যান্ডেল থেকে একটি স্টিল ছবি প্রকাশ করেছে, কিন্তু এতে কিন্তু প্রমাণিত হয় না যে তিনি কি অবস্থায় আছে বা নেই, এবং আসলে জনসম্মুখে এখনো তাকে দেখা যায়, যার ফলে জনসম্মুখে দেখা না হওয়া পর্যন্ত এটা একটা ধোঁয়াশাই থেকে যাবে। ঠিক আছে। আচ্ছা, নুরুজ্জামান মিয়া, আপনিও একই কোশ্চেন করেছেন, কাজল ভাই নেতানিয়াহুকে আসলে মারা গেছেন কিনা। আতিক ভাই এক্ষুনি আপনাকে বললো এটাই সম্ভবত হয়েছে, যেহেতু কোনো ভিডিও প্রকাশ করেন বা জনসম্মুখে আসেন। ভিডিও অনেক সময় পুরাতন ভিডিও আমরা দেখেছি, বিভিন্ন সংগঠনের নেতারা যারা গুপ্ত থাকতো তারা এবার পাঠিয়ে তাদের জীবিত থাকার একটা প্রমাণ দিত, কিন্তু উনি একটি স্টিল ছবি দিয়েছেন এবং জনসম্মুখে লাইভে কিন্তু উনি এখন আসেননি। ওদের নিরাপত্তার কারণে বা আহত হতে পারে, নিহত হতে পারে, এখন সময় না গেলে এটা বোঝা যাবে না। রাজিম লিখছেন এই যুদ্ধতে আরব আমিরাত, সৌদি আরব তাদের উদ্দেশ্য কি ইরানের সাথে, এটা আপনার মাধ্যমে জানতে চাই। উদ্দেশ্য একটা তেল বিক্রি, উদ্দেশ্য মূলত মার্কিনীদের যে উদ্দেশ্য যে দেশ তোমার তেল আমার, তারা এই পদ্ধতি বাস্তবায়ন করতে চায়, এবং এইখানে এই আরব অঞ্চলের মধ্যে তার এই পলিসি বাস্তবায়নের প্রধান বাধাই হলো ইরান সেটা। এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা আপনি বললেন, আমি ওটা আবার বিভিন্ন সাইটে দেখলাম, ইন্টারন্যাশনাল সাইটে, যে সৌদি আরব বাহরাইন থেকে এখন তাদের নিরাপত্তার জন্য তাদেরই টাকায় কেনা জিনিসপত্র খুলে খুলে ইসরায়েলে সুরক্ষার জন্য দিচ্ছে। তারা এখন অফিসিয়ালি আনঅফিসিয়ালি কিছুই বলতে পারছে না। এমডি মোনার হানিফ লিখছেন আমেরিকার রাজনৈতিক মানচিত্রে 70 বছর অপ্রতিরোধ্য শক্তি এর চাকা বিপরীত দিকে ঘুরতে পারে। আপনাদের দুজনের বিশ্লেষণ খুব ভালো লাগে। যে কোনো শাসন ব্যবস্থা, বিশেষ করে পরাক্রমশালী 100 বছর স্থায়ী হয়, ইতিহাস তাই বলে। তো শেষ পর্যায়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। লতিফুর রহমান লিখছেন আমি ইটালি থেকে দেখছি, আতিক ভাইয়ের বিশ্লেষণটা ঠিক আমার মতো করেই হচ্ছে। ইউটিউবে ইরানের বিমান হামলাগুলো কোনো ঘাঁটি থেকে আসছে, ইরানটা মিসাইল একটা করছে না কেন, এটা মানে বিমানগুলোকে হামলা, আসলে বিমান তো আকাশপথে ঢুকছে না, দূর থেকে। আসলে ইরানের আকাশ স্পেসে কিন্তু এখনো মার্কিন বা ইসরায়েলি বিমানের খুব বেশি আনাগোনা নেই, হয়তো কয়েকবার ঢুকেছে, এবং যে কয়টা ইরানি সূত্র জানিয়েছে তারা এই পর্যন্ত 15 থেকে 20টি সংখ্যাটা এরকম F-16 তারা নামিয়ে এনেছে, এবং একটা ভিডিও প্রকাশ পেয়েছে, সেইখানে দেখা গেছে একজন মার্কিন নারী পাইলট অবতরণ, যেহেতু বিমান ক্র্যাশ হয়েছে, সে জাম্প করেছে, তখন ওই ইরানি রক্ষী বাহিনীরা তাকে আটক করতে গেছে, ইংরেজিতে বলছে ডোন্ট ওয়ারি ইউ আর সেফ। আচ্ছা, হ্যাঁ, তো এই ভিডিওতে দেখা গেছে যে তারা মার্কিন নারী পাইলট আটক করেছে। তারপরে আরেকটা বিষয়, এই যে যুদ্ধ কিন্তু এখনো এটা লিমিটেড ওয়ারের মধ্যেই আছে, এটা সেনা কর্মকর্তাদের ভাষ্যমতে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো ডিএসকেলেশনের সুযোগ আছে। হ্যাঁ, কারণ 3টি পয়েন্ট, যে ইউএস এখনো স্থল পথে কোনো সৈন্য পাঠাতে পারেনি, তারপরে আল আকসার মুক্তির বিষয়ে কি হবে, তারপরে নিউক ইউজ করার ব্যাপারে, মানে পরমাণু বোমা ইউজ করার ব্যাপারে। তো এই 3টা হলো যুদ্ধটাকে কোন পথে চালিত করবে সেই দিকে। এখন তো মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থল সেনা পাঠাতে পারেনি, এখন কিন্তু আবার নতুন করে গতকাল দেখলাম আলোচনায় যে তুরস্কের মধ্যে কিন্তু
কিছু এই ধরনের মার্কিনী যারা স্থল অভিযান চালাচ্ছে তাদের প্রশিক্ষণ চলতেছে। তো এইটা কিন্তু আবার নতুন করে একদিকে যেমন তুর্কি এরদোগান বলতেছে আমি এই এরদোগান কিন্তু সবসময় সন্দেহজনক, যেমন আজকের ইসরায়েল যে ইরানের উপর হামলা করতেছে, এই হামলার সুযোগটা তৈরি হয়েছে এরদোগানের কারণে। কারণ আমাদের মানুষজন আসলে বুঝতোই না, খালি ওই যে এরদোগানের প্রচারণায় বা অন্যদের প্রচারণায় বলতো যে সিরিয়ার বাশার আল আসাদ মানুষকে হত্যা করে এই সেই, কিন্তু আসলে বাশার আল আসাদ থাকার কারণে কিন্তু সিরিয়ার আকাশটাতে ইসরায়েল প্রবেশই করতে পারত না। এবং দেখেন বাশার আল আসাদকে সরানোর সাথে সাথে সিরিয়ার সমস্ত সামরিক যে অবকাঠামো, নেভির জাহাজগুলা ইসরায়েল একদম প্রথম 6 ঘন্টার মধ্যে এগুলাকে বোম্বিং করে করে ধ্বংস করে দেয়। এবং সিরিয়ার এখন কোনো নিরাপত্তা কাঠামো বলতে কিছু নেই। এবং সিরিয়ায় একজন মার্কিন পাপেট জোলানিকে বসানো হয়েছে, যে লেবানিজ সরকারকে বলে আসুন আমরা হিজবুল্লাহকে যে জোলানি লেবাননের সরকারকে বলে আসুন আমরা লেবাননের ভিতর থেকে যারা ইসরায়েলে আক্রমণ করে তাদের দমন করি। মানে কেমন একটা অদ্ভুত ব্যাপার। তো এই যখন অবস্থা, তখন এই এরদোগানের কারণে, এরদোগান তো এই সবগুলো কাজে সহায়তা করছে এবং তার কারণেই কিন্তু এটা হয়েছে। এখন সে আবার মুখ দিয়ে বলতেছে শিয়া সুন্নি কিছু না, আমরা মুসলমান, আবার নেটোর ক্যাম্পগুলোতে ইরান বিরুদ্ধে যারা অভিযান চালাবে এইরকম লোকদেরকে প্রশিক্ষণ। এইটাকে আপনি কি বলবেন? আবার আরেকটা মজার জিনিস খেয়াল করবেন আপনি, যে ডেভিড বেন গুরিয়ন এয়ারপোর্ট ইসরায়েলে, ওইখানে কালকে একটা ফুটেজ আমরা দেখলাম যে কে আগে বিমানে উঠবে, বিমানে আগে বোর্ডিং পাস ইয়ে করবে, এই নিয়ে ব্যাপক মারামারি শুরু হয়েছে। মানে এখন কিন্তু অবশ্যই ইরানের নিজের শক্তিমত্তা, নিজেদের বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তি, এর সাথে রয়েছে চীন এবং রাশিয়ার সহযোগিতা, প্রত্যক্ষ পরোক্ষভাবে নর্থ কোরিয়ার এগিয়ে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আজকে জুমার দিন, আখিরি জুমা বলেন, আল কুদস দিবস বলেন, আমরা সবাই যে যারা স্থান থেকে। আর আতিফ ভাই কিছু বলতে চাচ্ছিলেন? আরেকটু জিনিস আছে, যেমন এই যে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান যে আলী লারিজানি, উনি বলছেন আমরা মধ্যস্থতাকারীর মাধ্যমে, ওমানি মধ্যস্থতাকারীর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে বার্তা পেয়েছি, যেখানে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করার জন্য অনুরোধ করা হয়েছে। মানে এই যে আমরা যে বলছি মার্কিনীদের অবস্থান নমনীয় হচ্ছে। এবং তো ইরানিদের জবাব উনি বলেছেন যে আমাদের জবাব হলো ইসরায়েল নামে কোন সত্তা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কোনো ধরনের আলোচনাই গ্রহণ করব না। তো এইটা এক। আবার এইদিকে আরো কিছু যে ইহুদি সূত্র থেকে জানা গেছে যে তাদের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির, হ্যাঁ, মোসাদের প্রধান, তারপরে ওদের গোয়েন্দা প্রধান, তারপরে চিফ অফ স্টাফ, তারপরে বিমান বাহিনীর কমান্ডার, এরা কিছু মানে ওই যে ইরানি হামলায় নিহত হয়েছে বলে ইসরায়েলি সূত্রগুলো দাবি করছে। আবার এদিকে ট্রাম্পকে দেখবেন যে ওদের সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে ইরানে যে এত বেশি শিশু হত্যা করেছেন স্কুলে বোমা মেরে, এটা ব্যাপার কি? সে বলে আমি এটা জানি না, এটা কারা করছে আমি জানি না। মানে সে যে অবস্থা, এবং সে খালি বলে আমরা জয়ী হতে চলেছি। তো ইরান আমেরিকার মানুষ কিন্তু এইটা আসলে ওইভাবে নেয় না। এবং আপনি আরেকটা দেখেন, এই যে বারবার মুসলিম বিশ্বের আমাদের সাধারণ মুসলমানরা আবেগায়িত হয়ে বলছে ইরান কেন পারমাণবিক বোমা বানায় না, কিন্তু আসলে আমাদের মাথার মধ্যে এটা ঢুকেই না। ইরানে কিন্তু ইরানের যে রাহবার আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি, আগে যে রুহুল্লাহ খোমেনি ছিল, ওনারাও ফতোয়ার মাধ্যমে দিয়েছেন এই মানবতা বিধ্বংসী এইসব ধরনের অস্ত্র তৈরি এবং গুদামজাত করা দুইটাই ইসলামে হারাম। এখন আমাদের দেশের লোকরা এই ইসলামটাই বোঝে না, যে হ্যাঁ যে কোনো ধরনের যে কোনো কিছু করাকেই বুঝি আমি ওরে মারছেও আমারে মারবো, কিন্তু ইসলামের কিন্তু সবসময় একটা নির্দিষ্ট সীমারেখা থাকে। তো সীমারেখার বাইরে গিয়ে কিন্তু মুসলিম বাহিনী কখনো, আপনি দেখবেন খুব খারাপ মুসলিম শাসকও কখনো যখন অমুসলিমদের সাথে যুদ্ধ লাগে সে কিন্তু অমানবিক ভাবে যুদ্ধ করে, নিয়মটা ভাঙে না। হ্যাঁ, নিয়মটা। তো আতিক ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর বিশ্লেষণ করার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আপনারা কোথা থেকে দেখছেন আমাদের অনুষ্ঠানটা অবশ্যই জানাবেন। আর মিডল ইস্টে যারা রয়েছেন আমাদের ভাই বোনেরা, আত্মীয় স্বজনরা, আমাদের দেশের নাগরিকরা, তারা খুব সাবধানে থাকবেন। আগামীকাল শনিবার আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।